ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের প্রথম পর্ব আলোচনা করা হবে। এই পঞ্চম অধ্যায়ের প্রথম পর্ব যেগুলো দরকারি 4 নম্বরের প্রশ্ন, সেগুলো নিয়েই মূলত আলোচনা করা হবে। প্রথম দিকে মুদ্রণ শিল্প বা ছাপাখানা নিয়ে আলোচনা থাকায় এখানে একটা মধ্যযুগের ছাপাখানার ছবি দেওয়া হলো। আমরা দেখে নেই আমরা কি আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় 1 নম্বর হচ্ছে বাংলায় আধুনিক ছাপাখানা বা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মুদ্রণ ব্যবস্থার অগ্রগতিতে ইউরয় অ্যান্ড সন্সের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আমাদের প্রথম আজকের প্রশ্ন হচ্ছে বাংলায় আধুনিক ছাপাখানা বা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। প্রথমে আমরা একটা ভূমিকা দিই। জার্মানির জোহানেস গুটেনবার্গ 1454 সালে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করার 1 শতাব্দীর মধ্যে, অর্থাৎ 100 বছরের মধ্যেই ইউরোপে তথা বিশ্বে মুদ্রণ শিল্পের দ্রুত প্রসার ঘটে। বাংলায় মুদ্রণ ব্যবস্থা কিছু ইউরোপীয় মিশনারি ও কোম্পানির কিছু প্রতিভাবান আধিকারিকদের চেষ্টাতেই গড়ে উঠেছিল। ভারতে মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠা। প্রথম পয়েন্ট, ভারতে 1556 খ্রিস্টাব্দে পর্তুগিজ জেসুইট মিশনারিরা প্রথম গোয়ায় ছাপাখানা স্থাপন করে। এখান থেকে মূলত বাইবেল ছাপা হতো। বাংলায় মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠা। দ্বিতীয় পয়েন্ট, বাংলায় সর্বপ্রথম হুগলিতে জন অ্যান্ড্রুজ সাহেব ছাপাখানা গড়ে তোলেন। এরপর 1777 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি কলকাতায় ছাপাখানা স্থাপন করেন। এখান থেকে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বিল ও সরকারি কাগজপত্র ছাপানো হতো। তাহলে আমরা প্রথমে একটা ভূমিকা দিলাম, তারপর ভারতে মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠা নিয়ে তথ্য দিলাম, তারপর বাংলায় দেওয়া হলো। এরপর এই সময় ভারতে যখন এই মুদ্রণ শিল্পের কাজ শুরু হয়, তখন বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস প্রথম সরকারি খরচে হ্যালহেদের বাংলা ব্যাকরণ গ্রন্থটি প্রকাশ করেন ও ছাপাখানা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন। কারণ কোম্পানির অনেক সরকারি যারা কর্মী ছিল তাদের বেতন দেওয়া, সামরিক কর্মচারীদের বেতন দেওয়া এবং সরকারি বিভিন্ন কাগজ ছাপানোর জন্য একটা ছাপাখানার খুব দরকার ছিল। বাংলা হরফের সূচনা কিভাবে হলো? চার্লস উইলকিন্স প্রথম বাংলা অক্ষর তৈরি করেন। কিছুদিন পর হুগলি জেলার সুদক্ষ স্বর্ণশিল্পী পঞ্চানন কর্মকারের আসল নাম হচ্ছে পঞ্চানন মল্লিক। পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা টাইপ তৈরি করতে সক্ষম হন এবং লাইনো টাইপের প্রবর্তন। এরপর পঞ্চানন কর্মকারের পরবর্তীকালে সুরেশ চন্দ্র মজুমদার লাইনো টাইপ নামক আরও উন্নত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন। এই অক্ষর দিয়েই ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক বইটি ছাপা হয়েছিল। এই সময় কয়েকজন বিশিষ্ট মুদ্রাকরের নাম আমরা পাই গ্রাহাম সাহেবের তথ্য থেকে। তার তথ্য থেকে জানা যায় যে 1770 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা ও তার সন্নিহিত অঞ্চলে প্রায় 40টি ছাপাখানা ছিল। এগুলির মধ্যে 4 জন বিশিষ্ট মুদ্রাকরের নাম তিনি করে গেছেন। একজন হলেন জেমস অগাস্টাস হিকি, জন জাকারিয়া কেরনিয়ান্ডার, চার্লস উইলকিন্স এবং বার্নার্ড মেসেনিক। এই বার্নার্ড মেসেনিকের সঙ্গী ছিলেন পিটার রিড সাহেব।
শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগ। উইলিয়াম কেরি, মার্শম্যান এবং ওয়ার্ড এদের প্রচেষ্টায় 1800 খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুরে একটি ছাপাখানা স্থাপিত হয়। এখান থেকে বহু গ্রন্থ, পত্র, পত্রিকা, স্কুল পাঠ্য বই এগুলো ছাপা হতো। এছাড়াও দিগদর্শন, সমাচার দর্পণ, ফ্রেন্ড অব ইন্ডিয়া প্রভৃতি পত্রিকা প্রকাশিত হতো। উপসংহার: 19 শতকের বাংলায় নবজাগরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ছাপাখানা। মুদ্রণ ব্যবস্থার এই অসাধারণ অগ্রগতি সরকারি, বেসরকারি, খ্রিস্টান মিশনারি ও দেশীয় উদ্যোগপতিদের সম্মিলিত প্রচেষ্টার ফল ছিল। তাহলে একটা 4 নম্বরের প্রশ্ন, একটা আদর্শ উত্তর তৈরি করে দেওয়া হলো। আমাদের পরবর্তী আলোচনার বিষয় ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করা। ভূমিকা: 19 শতকের শিক্ষা বিস্তারের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার বিস্তার। 19 শতকে বাংলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। এই সময় ছাপা বই শিক্ষা বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। প্রথম পয়েন্ট, পারস্পরিক নির্ভরশীলতা। শিক্ষার ব্যাপক প্রচারের জন্য ছাপা বই প্রয়োজন। ছাপা বই না থাকলে যেমন শিক্ষার বিস্তার ঘটে না, তেমনি শিক্ষার বিস্তার না ঘটলে বইয়েরও কদর থাকে না। 3 নম্বর, সহজলভ্যতা। ছাপাখানা স্থাপনের আগে হাতে লেখা বইয়ের যোগানও কম, আবার দামও ছিল বেশি। ফলে সাধারণ মানুষ তা সহজে সংগ্রহ করতে পারত না। ছাপাখানা বইকে সস্তা ও সহজলভ্য করেছিল। মানুষের জ্ঞান ও মননশীলতা বৃদ্ধি। বিশ্বকোষ, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, বিভিন্ন দেশের পণ্ডিতদের গবেষণা, ভৌগোলিক আবিষ্কার প্রভৃতি বিষয়ে ছাপানো গ্রন্থের মাধ্যমে সহজেই মানুষের হাতে চলে আসে। এর ফলে মানুষের জ্ঞান ও মননশীলতা উন্নত হয়। এরপর নেক্সট, শিশু শিক্ষার অগ্রগতি। ছাপাখানায় মুদ্রিত বইপত্র শিশু শিক্ষার প্রসারে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রভৃতি পুস্তক অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। স্কুল কলেজের বইয়ের চাহিদা পূরণ। 19 শতকে একাধিক স্কুল ও কলেজ গড়ে উঠলে পাঠ্যপুস্তকের যে বিপুল চাহিদা দেখা যায় তা পূরণ করেছিল ছাপা বই। দ্রুত পাওয়ারও সুবিধা। ছাপার দৌলতে একই ধরনের বইয়ের একাধিক কপি অল্প সময়ে স্বল্প মূল্যে পাওয়া সম্ভবপর হয়েছিল। ছাপা বইয়ের বেশ কিছু সুবিধাও ছিল, যেমন স্বল্প মূল্য হওয়া, দ্রুত পাওয়ার সুবিধা, লেখা ছিল অত্যন্ত স্পষ্ট, চাহিদা অনুযায়ী পাওয়া যেত, গুণমান ছিল উন্নত, লেখা ও ছবি একসাথে মুদ্রিত করা যেত। ত্রুটি বিচ্যুতি থাকলেও পরবর্তী মুদ্রণে সংশোধন করা যেত। সেজন্য ছাপা বইয়ের একটা দারুণ কদর তৈরি হয়। ছাপা বই বিলির জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য সমাজে বেশ কিছু সংস্থাও গড়ে উঠেছিল। 1817 সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়, যার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের যোগান দেওয়া। এছাড়া ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি, ভার্নাকুলার লিটারেচার সোসাইটি প্রভৃতি বহু প্রতিষ্ঠান মুদ্রিত পুস্তক সরবরাহ করে শিক্ষার প্রসারে সহায়তা করে। তাহলে আমরা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কের সব ছোট ছোট দিকগুলো আলোচনা করলাম। এরপর একটা ছোট্ট উপসংহার দিয়ে দেওয়া উচিত। 19 শতকে বাংলায় শিক্ষার যে জোয়ার এসেছিল তাতে অন্যতম অনুঘটকের কাজ করেছিল ছাপা বই। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে মুদ্রণ ব্যবস্থার অগ্রগতিতে ইউরয় অ্যান্ড সন্সের অবদান আলোচনা করো।
ভূমিকা। বাংলাদেশে মুদ্রণ শিল্পের ইতিহাসে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান চিরস্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে বিশিষ্ট শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার সংস্থা ইউ রয় অ্যান্ড সন্স বিশেষ উল্লেখযোগ্য। পটভূমি: উপেন্দ্র কিশোর ইতিপূর্বে যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তার প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশ করেন, কিন্তু এই বইটির নিম্নমানের মুদ্রণ উপেন্দ্র কিশোরকে সন্তুষ্ট করতে পারেনি। এরপর তিনি বিদেশ থেকে আধুনিক মুদ্রণ যন্ত্র এনে ইউ রয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা: উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিবনারায়ণ দাস লেনে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন 1895 সালে। এর নামকরণ হয় ইউ রয় অ্যান্ড সন্স। এরপর প্রসেস বিদ্যার উন্নতি: উপেন্দ্র কিশোর পেন রোজ কোম্পানির কাছ থেকে বিভিন্ন মুদ্রণ সরঞ্জাম এনে পরীক্ষা নিরীক্ষা আরম্ভ করেন। এরপর তিনি হাফটোন ও রঙিন ব্লক আবিষ্কার করেন। আরে চিৎকার করেই বলতে হবে ওইটুকু? চিৎকার করেই বলতে হবে ওই বিছানার মধ্যে কথাটা, যে এখানে আমার কথা আমি শুনতে পাবো না? অবাক করাবো। চিৎকার করো কি হচ্ছে? ওই বিছানার মধ্যে তো আছো, তুমি আছো তো ওখানে। এখান থেকে গলা তোমার আমার গলা শুনতে পাইনি, বন্ধ রাখতে হচ্ছে। চিৎকার করো, একটু ধীরে কথা বলো না। হ্যাঁ ঠিক আছে, দরজা ছেড়ে দাও, পাখার আওয়াজ আসবে। দরজাটা বন্ধ করে দিলে না পাখার। এতে প্রসেস বিদ্যার অভূতপূর্ব উন্নতি ঘটে। হাফটোন ব্লকের প্রবর্তন: তিনি এনগ্রেভিং পদ্ধতিতে মুদ্রণ প্রথার দুর্বলতা দূর করে রঙিন ও হাফটোন ব্লক প্রবর্তন করেন। ভারতবর্ষে তিনি প্রথম হাফটোন ব্লকের প্রবর্তক। অন্যান্য আবিষ্কার: উপেন্দ্র কিশোর রঙিন মুদ্রণের জন্য ডায়াফ্রাম যন্ত্র, স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, ডুওটাইপ ও টিন্ট প্রসেস উদ্ভাবন করেন। তার পরিকল্পনা অনুসারে ইংল্যান্ডে বাণিজ্যিকভাবে স্ক্রিন অ্যাডজাস্টিং মেশিন বানানো হয়। এরপর তিনি এই বিষয়ে আরও জ্ঞান লাভের জন্য নিজের পুত্রকে বিদেশেও পাঠিয়েছিলেন। উপেন্দ্র কিশোর নিজ পুত্র সুকুমার রায়কে ফটোগ্রাফি ও প্রিন্টিং টেকনোলজি শেখার জন্য লন্ডন স্কুল অব ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে ভর্তি করেন। তিনি দেশে ফিরে পারিবারিক ছাপাখানাটিকে এশিয়ার অন্যতম সেরা ছাপাখানায় পরিণত করেন। প্রকাশনা: কি কি প্রকাশনা কাজ হতো এখান থেকে? বাণিজ্যিক কাজের পাশাপাশি ইউ রয় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হয় ছেলেদের মহাভারত, টুনটুনির বই, গুপি গাইন, বাঘা বাইন প্রভৃতি গ্রন্থ। এখান থেকেই প্রকাশিত হতো সন্দেশ পত্রিকা। উপসংহার: উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা তথা সমগ্র ভারতের প্রকাশনা জগতে এক অবিস্মরণীয় নাম। কেবলমাত্র ব্যবসা নয়, আকর্ষণীয় ছাপার মান ও উদ্ভাবনী ক্ষমতার দ্বারা ইউ রয় অ্যান্ড সন্স মুদ্রণ শিল্পে এক কালজয়ী অবদান রেখেছে। আমাদের পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স, এটার ভূমিকা।
অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কী ছিল? এটা ভারতবর্ষের প্রথম বিজ্ঞান গবেষণার একটা কেন্দ্র, যেখানে বিশুদ্ধ বিজ্ঞান চর্চা করা হবে। এটার সম্পর্কে 4 নম্বরের টিকা লিখতে দেওয়া হতে পারে। আমরা ভূমিকা দিচ্ছি। ভূমিকাতে 19 শতকে সরকারি উদ্যোগে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অল্প স্বল্প বিকাশ ঘটলেও বিজ্ঞান চর্চার তথা বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠান একেবারেই ছিল না। এমতাবস্থায় জাতীয় বিজ্ঞান চর্চার জনক মহেন্দ্রলাল সরকার উদ্যোগী হয়ে 1876 সালের 29 জুলাই IACS প্রতিষ্ঠা করেন। মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। ডক্টর মহেন্দ্রলাল সরকার পাশ্চাত্য বিজ্ঞানের ভক্ত ছিলেন। তিনি লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট ও ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের অনুকরণে একটি গবেষণাগার প্রতিষ্ঠার কথা প্রচার করেন। অবশেষে বিশিষ্ট ব্যক্তিদের দান ও নিজের জীবনের সঞ্চয় দিয়ে কলকাতার বউবাজার স্টেটে IACS প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য। IACS প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল বিজ্ঞানের চর্চা করা ও গবেষণা করা, সম্পূর্ণ দেশীয় উদ্যোগ ও তত্ত্বাবধানে বিজ্ঞান গবেষণার প্রচার করা, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানের মৌলিক গবেষণামূলক কাজ করা, একটি সম্পূর্ণ দেশজ উন্নত মানের বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। শিক্ষক ও পৃষ্ঠপোষক কারা ছিলেন IACS এর সঙ্গে? 19 শতকের বিশিষ্ট পণ্ডিত স্যার জগদীশ চন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়, চুনিলাল বসু, প্রমথনাথ বসু প্রমুখ এখানে শিক্ষকতা করতেন। ডক্টর নীলরতন সরকার, জ্ঞানচন্দ্র ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ এই সভার সভাপতি পদ অলঙ্কৃত করেছেন। গুরুত্ব। ভারত তথা বাংলায় বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠান লাভ করল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আধুনিক বিজ্ঞান যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। 2 নম্বর, এখানে গবেষণাকৃত বহু বিষয়ে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনে ছাপা হতে থাকে। 3 নম্বর, এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন বা CV রমন 1930 সালে রমন এফেক্ট আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পান। মূল্যায়ন। পাশ্চাত্য ভাবধারার ফলশ্রুতিতে বাংলাদেশের যে বিজ্ঞান গবেষণার সূত্রপাত হয় তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে IACS এখানে বিজ্ঞানের প্রায়োগিক দিকগুলির উপর বিশেষ জোর দেওয়া হয়, যার মূল লক্ষ্য ছিল কি? সমাজ কল্যাণ।